হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। পাশের বাসায় যুবতী অন্ধ মেয়েটাকে দেখে কেমন জানে মনের ভেতরে একটু লোভ লেগে গেল। যেমন করে হোক না কেন এক রাতের জন্য ওকে আমার চাই। এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখি নাই। মাত্র 3 দিন হয়েছে ওরা এখানে আসছে। কালকে মেয়েটাকে ছাদে দেখে আমি যেন পাগল হয়ে গেছি ওর জন্য। আবার কিছু জিজ্ঞেস করতে বললো মেয়েটা নাকি অন্ধ। এত সুন্দর একটা মেয়ে নাকি অন্ধ, চিন্তা করা যায়। তবে আমার জন্য বেশ ভালোই হয়েছে। মেয়েটার বয়স এত বেশি হবে না, এই তো মনে হয় 15 কি 16। তবে চিন্তার বিষয় ওকে কিভাবে কাছে পাওয়া যায়। আমার জন্য তো বেশ সুবিধাই হয়েছে। মেয়েটা অন্ধ, কিছু দেখতে পারে না, আমাকে চিনতেও পারবে না। ভাবছি আজকে রাতেই কাজটা সেরে ফেলবো, যা হবার তো হবেই। ইস, মেয়েটাকে দেখলেই যেন মাথায় আগুন জ্বলে যায়। আমারও গার্লফ্রেন্ড আছে, কিন্তু এই অবস্থা আমার কখনো হয় নাই ওকে দেখে। বুঝলাম না এই মেয়ের ভিতরে কি আছে। আজকে রাতেই যা করার করব। আর জানি ও তো আমাকে চিনতে পারবে না। কাজটা আমার জন্য আরও সহজ হয়ে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। ওদের বাসার কাছে একটা আম গাছ আছে, ওটা দিয়ে আস্তে আস্তে উপরে গেলাম। কিন্তু চিনব কী করে মেয়েটার রুম? তো একটা রুমে মিটমিট করে আলো জ্বলছে। লাফ দিয়ে জানলার কাছে চলে গেলাম। জানলা খুলতে দেখি হাত কেটে রক্ত পড়ছে। তাতে আমার কিছুই আসে যায় না। হাতের দিকে না তাকিয়ে ভেতরে চলে গেলাম। মেয়েটা টেবিলের কাছে বসে কি জানি লেখার চেষ্টা করছে। মাথাটা ঘুরে গেল। এটা কি কোনো মেয়ে নাকি স্বর্গের পরী? আজকে আমি ওকে খুব কাছ থেকেই পাবো। ভাবতে যেন অনেকটাই ভালো লাগছে। মানুষ বলে কোনো মেয়ের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলে সেটা নাকি ধর্ষণ। তবে আমার কোনো আসে যায় না। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। এখন যদি বলি এক রাতের জন্য আমার সাথে থাকতে, তখন সে কি রাজি হবে? কখনো না। তাই আমার পথ আমাকে অবলম্বন করতে হবে। আমার যে খুব ইচ্ছে ওকে কাছে পাওয়া, সেটা তো কখনোই পূরণ হতো না যদি ওর সাথে জোর করে শারীরিক সম্পর্ক না করি। দরজার কাছে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করলাম। ভিতর থেকে যদি গরুর মতো চিৎকার করলেও বাইরের কেউ শুনতে পারবে না। মেয়েটার পেছনে গিয়ে দাঁড়ালাম। ওর শরীর থেকে আলাদাই একটা সুঘ্রাণ বের হচ্ছে, যেটা আমাকে আরো পাগল করে দিচ্ছে। মেয়েটা পিছন ফিরে বলল, কে কে এখানে? আরে এ তো দেখি সব টের পায়। আমি একটু দূরে সরে গেলাম, দেখিও কি করে। তবে মেয়েটা বসা থেকে উঠে দরজার কাছে চলে যাচ্ছে। খুব ভালো করে বুঝতে পারছি ও কি করতে চাইছে। তাড়াতাড়ি মেয়েটার কাছে গিয়ে ওকে কোলে তুলে বিছানার উপর ফেলে দিয়ে আমি ওর উপর শুয়ে পড়লাম। মেয়েটা আবার কান্না সুরে আমাকে বলল, ভাইয়া, আমাকে ছেড়ে দেন, আপনার পায়ে পড়ি। সে পড়িও, এখন আমি যেই কাজে আসছি সেটা করি, চুপচাপ শুয়ে থাক। মেয়েটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে ছটফট করতে করতে বলল, আপনি আমার ধর্মের ভাই লাগেন, আমাকে ছেড়ে দেন। আমি একটা অন্ধ মেয়ে, আমার এত বড় সর্বনাশ করবেন না। মেয়েটার মুখে হাত দিয়ে বললাম, তো এত কথা শোনার মতো আমার সময় নেই। ওনা দিয়ে ওর মুখ বেঁধে দিলাম। মেয়েটা কাপড় টেনে টেনে খুলে ফেলছি, কিন্তু অবাক করার বিষয় ওর চোখ দিয়ে শুধু পানি পড়ছে। বুঝলাম ওর দিকে তাকিয়ে থাকলে মায়া লেগে যাবে আমার। আমি আমার মতো কাজ করতে লাগলাম। সব শেষ করে উঠে টি শার্ট গায়ে দিয়ে দিতে ওর মুখের বাঁধন খুলে দিলাম। শোয়া থেকে উঠে মেয়েটা পায়ে লাথি দিয়ে আমাকে দূরে ফেলে দিল। কুত্তার বাচ্চা, আমাকে অন্ধ পেয়ে ধর্ষণ করলি না? এর ফল তুই পাবি। কেন করলি আমার সাথে এটা? দেশে কি কম মেয়ে ছিল রে? আমি উঠেই ওর চুল ধরে বললাম, চুপ কর। আর বিশেষ করে তোরে আমার প্রথম দেখায় খুব পছন্দ হয়ে গেছে। তাই আমার মন যা চাইছে আমি তাই করছি। আর আমি জানি তুই অন্ধ, আমার কিছুই হবে না। মেয়েটা আমার পুরো মুখটা হাত দিয়ে দেখতে লাগলো। আমি আমার হাত দূরে ছড়িয়ে বললাম, একটা পিল খেয়ে নিস। বিছানায় হালকা হালকা রক্তের দাগ আছে। জানলা দিয়ে বের হয়ে পিছনে তাকে দেখি মেয়েটা বিছানা থেকে উঠতে গিয়ে মেঝেতে পড়ে গেল। বুঝতে পারছি ওর উপর বেশি অত্যাচার করে ফেলছে। তবে যাই হোক, আমার মনের আশা তো আজকে পূর্ণ হয়েছে। আস্তে আস্তে জানলা দিয়ে রুমে আমার প্রবেশ করলাম। এত এত খুশি লাগছে আজকে বলার বাহিরে। যা চেয়েছি তাই পেয়েছি। বক্স ছেড়ে ধুম নাচাতেই শুরু করলাম। মনের খুশি যেন ধরে রাখতে পারছি না। আমি যখন ওই মেয়েটাকে কাছে চাইবো তখনই পাবো। ইস, কি যে ভালো লাগছে। আমার দেখা প্রথম কোনো সুন্দরী মেয়ের সাথে আজকে শারীরিক সম্পর্ক করলাম। কি আনন্দ আকাশে বাতাসে। হঠাৎ শুনে কে জানি দরজায় টুকু দিয়ে ডাকছে। আমি গিয়ে দরজায় খুলতেই ঠাস ঠাস করে দূরে চর পড়লো গালে। তাকে দেখে আমার বড় বোন।
আমি আপুর দিকে হাসি দিয়ে তাইকে বললাম, আপু আজকে আমি অনেক খুশি। আপু রাগী দৃষ্টিতে তাইকে বলল, এই মাঝরাতে তোর নাচার সময় আমরা কি তোর জন্য ঘুমাতেও পারবো না একটু? সে পরে ঘুমিয়ে নিস, আগে আমার সাথে নাচ। আমি আপুর হাত ধরে নাচতে লাগলাম। ওই যে নাগিন গানে, ছেলেরা এই গানে খুব নাচতে পারে। রুমে পড়ে থাকা লাঠিটা দিয়ে আপু ইচ্ছে মতো আমাকে মারতে লাগলো। একটু পর আম্মু আব্বু সব ভাইয়া রুমে চলে আসলো। আমি আম্মুর কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, তোমার মেয়ে আমাকে মারছে, দেখছো আম্মু? আপু আমার দিকে তেড়ে এসে বলল, তোরে মারবো না তো কি আদর করব? জানো আম্মু তোমার ছেলে কি করেছে? এই মাঝরাতে বক্স গান ছেড়ে নাচানাচি করছে, তাও আবার আমাকে বলে নাচতে। বাবা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি রে লাদেন, মাঝরাতে এটা কি শুরু করলি? বাবা কি হয়েছে হঠাৎ করে তোর? আমি খুশি মনে বললাম, আম্মু আজকে আমি অনেক খুশি, যা চেয়েছি তাই পেয়েছি। ভাই আমার দিকে তাকিয়ে বলল, দেখ লাদেন, এই মাঝরাতে আমরা কেউ তোর নাটক দেখতে আসিনি, যা গিয়ে ঘুমা। এই খুশিতে আত্মহারা হলে হবে না, সকালে এই খুশি প্রকাশ করিস। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, ডাইনি কোথাকার, দেখে নেবো তোরে। তোরে তো। আমি আম্মুর থেকে সরে গিয়ে বললাম, আয় দেখি সাহস থাকলে। বাবা ধমক দিয়ে বলল, তোরা যার যার রুমে যা, আর লাদেন চুপচাপ ঘুমা গিয়ে যা। আমি মাথা নিচু করে বললাম, সবাই চলে গেল, শুধু আপু দাঁড়িয়ে আছে। আপু চল না একটু ড্যান্স করি। আপু চোখ লাল করে চলে গেল। যাক বাবা, কেমন বলে ফেলছে আমি। দরজা লাগিয়ে বিছানায় শুয়ে আছি, তবে বারবার মেয়েটার মায়াবী দৃষ্টি আমার সামনে ভেসে উঠছে। আপনি আমার ধর্মের ভালো লাগেন, এই কথাটা সবসময় কানের কাছেও আছে। আমি কি কোনো ভুল করছি? আরে না না, আমি আবার কি ভুল করব? ও তো অন্ধ একটা মেয়ে, আমার আবার কি করবে? যখন মন চাইবে ওকে ব্যবহার করব। কিন্তু আমি তো এতটা খারাপ ছিলাম না। ওকে দেখার পর কেমন যেন হিংস্র পশুটা জেগে উঠেছে। সত্যি ওর মতো মেয়েই হয় না। আমারও তো গার্লফ্রেন্ড আছে, তবে ওকে দেখে এতটা কাছে টানে না। ওর সাথে কখনো এসব করে নাই, আজকে প্রথম এই মেয়ের সাথে। ওকে কালকে দেখার পর থেকে ভেতরে কেমন কেমন জানি চলছিল। মন চায় যেন মেয়েটার ভেতরে ঢুকে যায়। ইস কি সুন্দর মেয়ে, মাথায় এখনো আগুন চলছে। হঠাৎ বাইরে কিসে জানি শব্দ হলো। দরজা খুলতেই পাশের বাসায় চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। হয়তো জেনে গেছে ওর মেয়ের সাথে কেউ শারীরিক সম্পর্ক করছে। তবে আমার কি, আমার কাজ আমি সেরে ফেলছি। হঠাৎ পেছন থেকে আপু বলল, কি হয়েছে রে লাদেন? এসব কান্না চিৎকার চেঁচামেচির আওয়াজ কোথা থেকে আসছে? শোনা যাচ্ছে তো পাশের বাসা থেকে। চল তো গিয়ে দেখে আসি। এখন যাবি? সকালে যাই, এক রাতে যাওয়া যাবে না। আপু আমার দিকে আবার রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে বোকা, বিপদ কি আর বলে আসে কখন কার কি হয়? আপু আমার হাত ধরে বাইরে নিয়ে গেল। এখন আমার ভয় করছে যেন ধরা না পড়ে যাই। বুকের ভেতরটা মুচড়ে উঠলো। বুকটা 3 ইঞ্চি ফাঁক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো লাফাতে লাগলো। কলিং বেল বাজতে আপুর বয়সে একটা মেয়ে দরজা খুলে দিল। আপু জিজ্ঞেস করলো, কি হয়েছে ভিতরে? মেয়েটা কান্না করতে করতে বলল, আমাদের বাড়ির ছোট মেয়েকে কে জানি আজকে ধর্ষণ করেছে। রিয়াকে নাকি? মেয়েটা আপুর দিকে তাকিয়ে বলল। আমি ভয়ে কোনো কথাই বলছি না, শুধু আপুর সাথে দাঁড়িয়ে আছি আর বুকের ভেতরটা কেঁপে উঠছে বারবার। আপু আমাকে নিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। উপরে গিয়ে দেখি মেয়েটার চোখ বন্ধ। এটা দেখে ভয় হতে লাগলো, ও তো আবার মরে টরে যায় নাই। মেয়েটার মা আপুকে জোর ধরে বলল, আমার অন্ধ মেয়েটার সাথে এমনটা কিভাবে করতে পারলো? রিয়ার তো আবার কিছু হয় নাই। না, তেমন কিছুই হয়নি, তবে ওকে হাসপাতাল নিয়ে যেতে হবে। কান্না করতে করতে বলল। হঠাৎ একটা ছেলে বলে উঠলো, আমি ওকে ছাড়বো না। আমার বোনকে যে ধর্ষণ করেছে না, ওর কলিজাটা আমি বের করে দিব। আমার বাবা সেনাবাহিনীর মেজর, আমি এই থানার ওসি। আমার বোনের সাথে নষ্টামি। ছেলেটা কান্না করতে করতে বলল, আমি ছাড়বো না ওকে। বিশ্বাস করেন ভাই, ছেলেটার কথা শুনে আমার কলিজায় পানি নাই। তোর কেন যে এসব করতে গেলাম? এখন আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে পারি, এমন অবস্থা হয়েছে আমার। হঠাৎ দেখি বিছানার এক কোণে আমার হাতের ঘড়িটা পড়ে আছে। ওর সাথে জোর করার সময় এমন হয়েছে হয়তো। আজকে আমি শেষ। আবুকে ছেড়ে আস্তে আস্তে লুকিয়ে ঘড়িটা হাতে নিয়ে পকেটে রেখে দিলাম। সবাই রিয়াকে নিয়ে ব্যস্ত, এজন্য আমার উপর কারো নজর পড়ে নাই। রিয়ার ভাই ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। আমি আপুর দিকে তাইকে বললাম, কই নিয়ে যা আপু ওকে? হাসপাতালে নিয়ে যাচ্ছে, কিন্তু কে এই কাজ করলো? এই অন্ধ একটা মেয়ের সাথে? ছি ছি, আমি তো ওকে সামনে পেলে।
আপু চল না, আমার ভালো লাগছে না, ঘুমাতে হবে। আপু আমার দিকে তাকিয়ে বললো, তুই এভাবে ঘেমে যাচ্ছিস কেন? কপালে হাত দিয়ে দেখি সত্যি। আমি কথা কাটানোর জন্য বললাম, আরে আপু চল তো, আর এমনি আমার আজকে গরম বেশি লাগছে, চল। তুই এমন করছিস কেন আজকে? বুঝলাম না। আপুকে নিয়ে বাসায় চলে আসলাম, দেখি আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। আমি আপুকে বললাম, আমি ঘুমাতে গেলাম, তুই কথা বল। এবারে রুমে এসে সরাসরি ওয়াশরুমে গিয়ে শরীরে পানি দিয়ে ঠান্ডা করতে লাগলাম। ঝর্ণার পানিতে যেন শরীর ঠান্ডা হতেই চাইছে না। আমার জীবনটা শেষ হয়ে যাবে। কি করলাম আমি আজকে? ওর পরিবারের সম্পর্কে আমার আরও আগে জানা উচিত ছিল। মানুষ বলতো না, না জেনে কিছু করা উচিত নয়। সারা রাত ঘুমাতে পারলাম না। সেটাতে একটু ঘুম হলো, হঠাৎ মনে হলো আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চোখ খুলে তাকিয়ে দেখি আপু আমাকে মেঝেতে ফেলে পা ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। মেজাজ একেবারেই এটা দেখে গরম হয়ে গেল। এমন বোন থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। রাগের দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম, এটা নেই, তুই সকাল সকাল আমার সাথে কি শুরু করলি? আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? আপু আমার কাছে এসে বলল, কয়টা বাজে? খেয়াল আছে তোর কিছু? কয়টা আবার, হয়তো 6টা কি 7টা। আপু আমাকে ঘড়ি দেখিয়ে বলল। 10টা বাজে। আমি একটু আশ্চর্য হয়ে বললাম, 10টা বেজে গেল, আর আমি বলতেও পারি না? তোরে সেই কখন থেকে ডাকছি, তোর তো কোনো খবরই নাই। তাই বলে তুই আমাকে টেনে নিয়ে যাবি? এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। মরার মতো তো ঘুমিয়ে থাকিস সারাক্ষণ। সব দোষ তোর। রাতে যদি আমাকে নিয়ে না যেতি তাহলে আমার ঘুম থেকে উঠতে এত লেট হতো না। দেখ, তোর বক বক বন্ধ কর, এখন কি রেডি? আমি একটু খুশি হয়ে বললাম, তোর জামাই দেখতে যাবো বুঝি? আপু লাড়িটা হাতে দেখিয়ে বলল, এটা কি তো চিনিস ভালো করে? তো কই যাবি? হাসপাতালে যেতে হবে, রিয়াকে দেখে আসি। আমি তুতলিয়ে বললাম, কি আপু? বলছি হাসপাতালে যেতে হবে, রিয়াকে দেখে আসি কেমন আছে ও। রাতে তো তোর জন্য চলে আসছি, ভালো করে দেখতেও পারলাম না। আপুর কথা শুনে আমার এখন প্রচুর ভয় হতে লাগলো। হাসপাতালে গিয়ে যদি ধরা পড়ে যায়। রিয়ার ভাই প্রচুর চালাক। রাতে যেভাবে আমার দিকে তাকিয়েছিল নাড়াল চোখে, বাবা তখনই আমার খুব ভয় হয়েছিল। আপু আমার চুল টান দিয়ে বলল, কি রে, কথা বলিস না কেন? আমি ভয়ে ভয়ে বললাম, আপু তুই যা, আমার একটু কাজ আছে। যা গিয়ে রেডি হ, এত কথা বলিস কেন? বেশ কিছুটা রেগে আপু এই কথাটা বললো। আমি আপুর একটা হাত ধরে বললাম, আপু আমার এক বন্ধুর সাথে দেখা করতে লাগবে, তুই বরং ভাইয়াকে নিয়ে যা। বড় কথা হলো যে কোনো মূল্যে হলেও আমার এই বিপদ থেকে বাঁচতে হবে। জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলছি। এখন মনে হচ্ছে যদি এই বিপদ থেকে বাঁচতে না পারি জীবনটাই বরবাদ হয়ে যাবে। একটু খুশির জন্য কি না করলাম আমি। আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোর কি মনে হয় ভাইয়া আমার সাথে যাবে? ও তো সারাক্ষণ ওর হবু বউকে নিয়ে পড়ে থাকে, নইলে কি তোরে বলতাম আমি? এবার আমার কপাল দিয়ে রাতের মতো ঘাম ঝরতে শুরু করবে বুঝি। কি এক বিপদে পড়লাম। আপু আমাকে নিয়ে যাবেই, এটা খুব ভালো করে বুঝতে পারছি। বাঁচার মতো কোনো রাস্তা নেই। আচ্ছা আপু, তোরে হাসপাতাল দিয়ে চলে আসলে হবে? দেখ ভাই, আমার মাথা গরম করিস না, নইলে রাতের মতো। আমি আর কিছু বললাম না, জানি আপুর সাথে আমি পারবো না। তাই সরাসরি ওয়াশরুম ঢুকে ফ্রেশ হলাম। রেডি হয়ে বাইরে এসে দেখি আপু হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে বললাম, আমার জন্য এত কষ্ট করার কি দরকার আছে আপু? আমি নিজেই তো খেয়ে নিতে পারতাম। আপু আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, এসব তোর জন্য না, রিয়ার জন্য। আর চল এখন, এমনি অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আপু আমি তো কিছুই খাই নাই। পরে খাবি, সকালে উঠলি না কেন? এখন চল। আমি আম্মুকে ডেকে বললাম, দেখো না আম্মু, তোমার মেয়ে আমাকে মেরে ফেলতে চাইছে। আম্মু রান্নাঘর থেকে বলল, মিতুর সাথে যা, আর আসার সময় রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসবে। রাগ করে বাইরে চলে গেলাম। বাসায় একটা চাকরের দাম দেয় না আমাকে। মন চায় মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কোথাও। একটা রিক্সা নিয়ে হাসপাতাল দিকে রওনা দিলাম। যত কাছে যাচ্ছি তত যেন বুকের ভেতরে ধুকধুকানি বেড়েই চলেছে। মনে হচ্ছে যেন এবার আমার সাথে বড় কিছু হবে। আপু আমাকে ধরিয়েই দেবে। ওর জন্য আর পারি না, শুধু আমাকে বিপদে ফেলে। কি করি এখন? হাসপাতালে এসে আপুর পেছনে পেছনে যেতে লাগলাম। ভিতরে গিয়ে দেখি রিয়ার ভাই বাইরে একটা বেঞ্চের উপর বসে আছে। চোখ মুখ একদম লাল হয়ে গেছে। মনে হয় সারা রাত ঘুমায় নাই, নাকি রাগে এমন হয়েছে কি জানি। আমার তো ভেতরে একদম মনে হচ্ছে যেন প্রাণটা বের হবে হবে অবস্থা। রিয়ার ভাই একবার আমার দিকে তাকিয়ে দেখলো। আমি মাথা নিচু করে আপুর পেছনে হাঁটতে লাগলাম। বড় কথা, কোনোভাবেই ধরা পড়া যাবে না বা কারো চোখে সন্দেহ জাগানো যাবে না, নইলে
জীবন শেষ। ভেতরে গিয়ে দেখি রিয়ার আম্মু রিয়ার সাথে কথা বলছে। এটা দেখে একটু ভালো লাগলো। যাক, ওর তো আবার কিছু হয় নাই। মনের ভেতরে একটু সাহস জাগলো। তবে রিয়াকে হাসপাতালে বেডে দেখে নিজেকে একটু অপরাধী মনে হচ্ছে। আন্টি আমাদের দেখে প্রশ্ন করলো, তোমরা কেন আসলে মা এখানে? আমরাই তো একটু পর চলে যাব। আপু আন্টির কাছে গিয়ে বলল, কি যে বলেন না আপনি, আমাদের পাশের পাশে থাকেন আপনারা, আর এই অবস্থায় আপনাদের পাশে থাকবো না আমরা? আর তাছাড়া রিয়া তো আমার ছোট বোনের মতোই। রিয়া ওর মায়ের হাত ধরে বলল। কে এসেছে আম্মু? আন্টি রিয়ার হাতের উপর হাত রেখে বলল, পাশের বাসায় তোর রিয়া আপু আর ও ছোট ভাই। আপু রিয়ার আম্মুকে বলল, আন্টি আপনি যান, এখানে কিছু খাবার আছে, খেয়ে আসুন। আমি কিছুক্ষণ রিয়ার পাশে আছি। আন্টি আপুর দিকে তাকিয়ে বলল, না মা, তোমাদের কষ্ট করতে হবে না, আমাদের দেখতে আসছো, এটাই বেশি। আর আন্টি সমস্যা নেই, আমি আর আপু এখানে কিছুক্ষণ আছি। আর বাইরে দেখলাম ভাইয়া বসে আছে, দেখে মনে হয়েছে সারা রাত ঘুমায় নাই, চোখ মুখ কেমন লাল হয়ে আছে। পারলে ভাইয়াকে নিয়ে বাসা থেকে ঘুরে আসেন। আগে আপদ বিদায় করি, কেমন যেন আমার ভেতরের ভয়টা যেন যাচ্ছেই না রিয়ার ভাইকে দেখে। আপু আমার কথায় তাল মিলিয়ে বলল, আন্টি আপনি যান, আমরা রিয়ার কাছে আছি। রিয়াও ওর আম্মুকে চলে যেতে বলল। আমাদেরকে রেখে রিয়ার মা চলে গেল। হঠাৎ আমার রিয়ার উপর নজর পড়লো। কি ছিল রিয়া, আর এক রাতে কি হয়েছে? মুখটা একদম শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ও চেহারাটা কি ছিল আর কি হয়েছে, সব আমার জন্য হয়েছে। নিজের উপর এখন নিজেরই ঘৃণা হচ্ছে। এসব করার আগে একটু চিন্তা ভাবনা করতাম। এত সুন্দর একটা মেয়ে, আর এক রাতের মাঝেই কি হয়েছে। আপু গিয়ে রিয়ার পাশে বসলো। রিয়া আপুর হাত ধরে বলল, ভালো আছেন আপু? আপু রিয়ার হাতটা মুঠো করে বলল, তোমার এই অবস্থা দেখে কিভাবে ভালো থাকবো বলো? কি করে তোমার সাথে এমনটা করতে পারলো? জানো, তোমার এই অবস্থা দেখার পর আমার অনেক খারাপ লাগছে। যদি আমি নিজের কাছে ছেলেটাকে পাই না, নিজের হাতে হত্যা করব। আমার মনে হয় ও কোনো ভালো মায়ের সন্তান হতে পারে না। ওই কথাই আছে না, এসব কাজ কারা করে? যাদেরকে সমাজে কাপুরুষ বলা হয়। এছাড়া এই কাজ কেউ করবে না, শালা কাপুরুষ কোথাকার। আপুর কথা শুনে মাথাটা নিচু করে ফেললাম। চোখ থেকে মনে হচ্ছে যেন জল গড়িয়ে পড়বে। আমার আপুই আমাকে কাপুরুষ বললো। ঠিকই তো বলেছে। আমি কোন ভালো মায়ের সন্তান হতে পারি? একটা মেয়ের উপর লোভ দেওয়ার কারণে আজকে আমি কি হলাম? সমাজের মানুষের কাছে আমি একজন ধর্ষণকারী সেজে গেলাম। ওই রাস্তায় বেরোনো কুকুর আর আমার মাঝে কোনো পার্থক্যই নেই। এখন মনে হচ্ছে ওরা মাঝে মাঝে খালি রাস্তায় কোনো মেয়ে পেলে যেমন ছিঁড়ে ছিঁড়ে খায়, আমার আর ওদের মাঝে তো এখন মনে হচ্ছে কোনো পার্থক্য নেই। নিজের উপর আমার নিজেরই ঘৃণা হচ্ছে। রিয়া মেয়ে তো অপর হাত ধরে কান্না করতে করতে, জানেন আপু, আমার অনেক ইচ্ছে ছিল, সব শেষ করে দিয়েছে। আপু রিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করিও না, সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ে আর চিন্তা করিও না। এখন বলো, তোমার কি ইচ্ছে ছিল? আমাকে বলো, আমি সব পূরণ করব। রিয়া একটা মিথ্যা হাসি দিয়ে বলল, খুব ইচ্ছে ছিল কোনো স্কুলের শিক্ষক হব। স্কুলের ছোট ছোট ছাত্রদের সাথে আমি খেলাধুলো করব, ওদের নিয়ে মজা করব। কখনো যে আমার সাথে এমন কিছু হবে আমি ভাবতেও পারি নাই। আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে আপু। আমার কাছে এখন আর তেমন কিছুই নাই। আপু রিয়াকে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, আরে বোকা মেয়ে, এসব নিয়ে চিন্তা করো কেন? মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ভুল করে এসব হয়ে গেল। আমি জানি তুমি সব পারবে। যখন সুস্থ হবে আমার কাছে আসবে, আমি তোমাকে পড়াবো। তোমার স্বপ্ন আমি ভেসে যেতে দেব না। রিয়া আপুর কথা একটা হাসি দিয়ে বলল, আপনি খুব ভালো আপু। তো এখন বলো, তোমার কেমন লাগছে? এই তো আপু, অনেকটা ভালো। তবে রাতের কথা চিন্তা করলে আপু মনটা চায় আত্মহত্যা করি। আমার সব কিছু যে শেষ হয়ে গেছে। রিয়া আবার কান্না করলো। আপু বলল, আমি বলছি না এসব নিয়ে চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। রিয়া আপুর হাতটা ছেড়ে দিয়ে বলল, জানেন আপু, যে আমার সাথে এসব করেছে, আমার তাকে শুধু একটা বার সামনে থেকে অনুভব করার খুব ইচ্ছে আছে। তাকে শুধু একটা প্রশ্ন করব, এই অন্ধ মেয়েটার সাথে এমনটা না করলে কি হতো না?
ওকে একবার সামনে পেলে বলবো, জানেন, একটা অন্ধ মেয়ের পৃথিবীর আলো দেখার মতো ক্ষমতা তার নাই। নিজের আপন মা ভাইদের দেখতে পারে না, কাউকে নিজের চোখে দেখে একটু আনন্দ পাবো সেটাও পাই না। আপনাদের মতো আমরা কোনো বড় বড় পার্টি দেখে মজা পাই না, কারণ আমি যে অন্ধ। এই দুনিয়ায় আলো দেখার ক্ষমতা উপরওয়ালা আমাকে দেয় নাই। একটা অন্ধ মেয়ে অনেক স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন ছিল আমার বুকে। ভাবছিলাম এগুলো পূরণ করব, তার আগে আপনি আমার সব স্বপ্ন শেষ করে দিলেন। জানেন আপু, ও আমার এই অন্ধ হওয়ার সুযোগ নিয়েছে। আমাকে বলে গেছে, তুই তো আর দেখতে পারিস না, আমার আবার কি করবি। সত্যিই তো তাই আপু, আমি ওর কি করব। আচ্ছা আপু, দেশে কি আর কোনো মেয়ে ছিল না? আমার সাথে কেন এটা করলো? আমি কি বড় কোনো অপরাধ করে ফেলেছি? অন্ধ হওয়াটা কি আমার দোষের কিছু? ওরা আমাকে বাঁচতে দিবে না, আমাকে বাঁচতে দিবে না আপু। রিয়া কান্না করতে করতে পুরো বেডটাই ভিজিয়ে ফেলবে মনে হচ্ছে। এই কথাগুলো বলে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। রিয়ার কথা শুনে পাশের চেয়ারে বসে কান্না করতে লাগলাম। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। কি করলাম আমি এটা? নিজের ইচ্ছা মেটাতে একটা মেয়েকে আমি মেরে ফেললাম, সব স্বপ্ন শেষ করে দিলাম আমি ওর। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই না। সত্যি তো আমি একটা অন্ধ মেয়ের সব স্বপ্ন ভেঙে ফেললাম। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে এখন নিজেকে। আপন নিজের চোখের পানি মুছে রিয়াকে বলল, কান্না করিও না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার ধর্ষণকারীকে খুঁজে বের করব। রিয়া আপুকে বলল, আপনার খুঁজে বের করতে হবে না আপু, আপনি বলছেন এটাই অনেক বেশি। আমি জানি ভাইয়া সব খুঁজে বের করবে। আর বাবা আজকে আসছে, জানি না কি হয়। উনি এখানকার কাউকে ছাড়বে না, আমি এটা জানি। এক, উনি সেনাবাহিনীর মেজর, আরেক, ওনার খুব রাগ। বাবাকে কিভাবে যে কন্ট্রোল করব সেটাই চিন্তা করছি আপু। এর মাঝে আপুর ফোন এলো। আপু ফোনটা হাতে নিয়ে বলল, রিয়া, আমি একটু কথা বলে আসছি, কেমন? তুমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলো। লাদেন, রিয়ার পাশে বসো। আপু কিছু দেখার আগে চোখের পানি মুছে ফেললাম। আপু বের হতেই আমি রিয়ার পাশে বসলাম, কণ্ঠটা একটু চিকন করে, রিয়া যাতে আমাকে চিনতে না পারে। চিনতে পেরেছো রিয়া আমাকে? আগের কণ্ঠে কথা বলে রিয়া আমাকে চিনে ফেলবে। আমি খুব ভালো করে জানি এসব প্রতিবন্ধী মেয়েদের আলাদা একটা শক্তি থাকে যেটা আমাদের ভিতরে নেই। তবে আমি খুব খুব বড় অপরাধ করে ফেলছি ওর সাথে। এগুলোর প্রতিদান দিতে হবে আমাকে। তবে ওর দিকে তাকালেই কেমন যেন একটা মায়া টানে আমাকে, পাগল পাগল লাগে চারিদিকে। সহ্য করতে পারে না নিজের ভেতরের ভালোবাসা আটকে রাখতে। মনে হয় যেন সব উজাড় করে ওকেই শুধু ভালোবাসি। রিয়া আমার দিকে ফিরে বলল, আপনি আপুর ছোট ভাই, তাই না? ইস, কি সুন্দর চেহারা, সত্যি ওর তুলনা হয় না। আর ওর সাথে আমি এটা কিভাবে করলাম? খুব বড় অন্যায় করে ফেলছি আমি ওর সাথে। রিয়াকে কাছ থেকে দেখে মনে হচ্ছে যেন আমি ওর প্রেমে বারবার পড়ে যাচ্ছি। রিয়া নাকি অন্ধ, ওর চোখ দেখলে কেউ বলবে না ও যে অন্ধ। আমি একটা হাসি দিয়ে বললাম, তুমি খুব সুন্দর জানো রিয়া। রিয়া হয়তো আমার থেকে এই কথাটা আশা করে নাই, কেমন যেন একটু আনমনে হয়ে বলল, আমাকে খুশি করার জন্য বলেন বুঝি ভাইয়া? আমি মনে মনে বললাম, আরে বাবা, এই মেয়ে তো দেখি সব কিছুই বুঝতে পারে। তাও আমি একটু জোর দিয়ে বললাম, সত্যি রিয়া, তুমি খুব সুন্দর। দূর থেকে কেউ দেখলে তোমাকে অন্ধই বলবে না, যে কেউ দেখলে তোমার প্রেমে পড়ে যাবে। আমার তো তোমাকে প্রথম দেখেই কেমন জানি ভিতরে একটু প্রেম প্রেম ভাব হয়ে গেছে। সত্যি এখন আমার রিয়ার উপর একটা আলাদা মায়া জমে গেছে। আর রিয়াকে খুশি করার জন্য এই কথা বললাম। রিয়া উঠে বসে বলল, ভাইয়া তো দেখি খুব ভালোই মজা করতে পারেন। তোমার মনে হয় কি আমি মজা করছি? রিয়া আবার মুচকি হেসে বলল, আপনি খুব মজার মানুষ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, মনটা একটু হালকা হয়েছে। তবে আফসোস, আপনাকে দেখতে পাচ্ছি না। আমি হাসি দিয়ে বললাম, মনে মনে আমাকে অনুভব করতে পারছো? তাই করার চেষ্টা করছি। আচ্ছা ভাইয়া, আপনার নামটা কি? আমি মজা করে বললাম, ভাইয়া বলিও না, কলিজায় আঘাত লাগে। রিয়া আবার হাসি দিয়ে বলল, যান ভাইয়া, আপনিও যান। যাক, তোমাকে তো খুশি করতে পারলাম। আমি চাই না তোমার মন খারাপ থাকুক। আর আমার নাম শেখ লাদেন ইসলাম তানজিম, তুমি চাইলে লাদেন বলতে পারো।
না, সে কিভাবে বলি, আপনি আমার বড় ভাইয়ের মতো। তোমার মুখে ভাইয়া শুনতে ভালো লাগছে না। আমি একটা অন্ধ মেয়ে, জানেন। আমি এবার রেগে বললাম, অন্ধ হয়েছে তো কি হয়েছে, তাই বলে তুমি মানুষ না? অপরাধ করছি তো আর কিছু বললাম না, চুপ করে বসে আছি। সত্যি তো, অপরাধ করছি আমি, এর শাস্তি তো আমাকে পেতে হবে। একটা নিরীহ মেয়ের সাথে কেন এমন হবে? আমি এর বিনিময়ে যা দরকার আমি সব করব রিয়ার জন্য। আমি চাই না ওকে আর কষ্ট দিতে। যতই দেখি যেন ওকে মন ভরে না, শুধু দেখার ইচ্ছে করে। জানি এটা না প্রেম কি। এর মাঝে রিয়া বলে উঠলো, ভাইয়া আছেন নাকি চলে গেছেন? আমি রিয়ার কথার উত্তর দিয়ে বললাম, আরে না রিয়া আছি, তোমাকে একা রেখে কই যাব? আপনার তো যাওয়ার কত জায়গা আছে। আরে তুমিও না কি যে বলো, আপুর মতো। আচ্ছা রিয়া, তুমি সুস্থ হও আগে, তারপর তোমাকে একদিন ঘুরতে নিয়ে যাব। ঘুরতে গেলে কি আর হবে ভাইয়া, বাহিরের কিছুই তো দেখতে পারবো না। আমি রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। ও কি বলছে মাথায় ঢুকছে না, বারবার যেন আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি। তবে আমি যে ওর কাছে অপরাধী, যদি রিয়া কখনো এই কথা জানতে পারে, কখনো হয়তো আমার সাথে কথা বলবে না, মাপ করবে তো দূরের কথা, দূর থেকে দেখেই আমাকে ঘৃণা করবে। এর মাঝে হঠাৎ করে রিয়ার ভাই রুমে ঢুকলো। তার মানে এই আপদ এখনো বিদায় হয় নাই। যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্দেহ হয়। আমার এখন তাই মনে হয়। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। রিয়া আবার আমাকে খুঁজতে খুঁজতে বলল, কি ব্যাপার ভাইয়া, আপনি একটু পরপর কোথায় চলে যান, কথা বলেন না কেন? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। রিয়ার ভাই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে, এমনকি আমার চারিদিকে গোল গোল করে ঘুরছে আর আমাকে দেখছে। আমার আজকে মনে হয় না যে বাঁচার মতো কোনো পথ খোলা আছে। একবার শুধু ওর হাত থেকে বাঁচি। এই তো আপু এসে গেছে। আপু এসে রিয়া ভাইকে প্রশ্ন করলো, কি ব্যাপার, আপনি আমার ভাইকে এভাবে ঘুরে ঘুরে দেখছেন কেন? আমি গিয়ে আপুর পেছনে দাঁড়ালাম। রিয়ার ভাই একটু চমকে বলল, না এমনি দেখছি আর কি তোমার ভাইকে। একটা কথা শোনে, আমার ভাইকে খারাপ মনে করবেন না। ও আমাদের কথা ছাড়া ঘর থেকে এক পাও নাড়ায় না। কি করবে না করবে সব আমাদের থেকে অনুমতি নিয়ে করে। এই জন্য বলছি সাবধান, আমার ভাইকে সন্দেহ করবেন না একদম। রিয়া মুখটা কালো করে বলল, ভাইয়া তুই পাগল হয়ে গেছিস, ওরা আমাকে দেখতে এসেছে আর তুই। রিয়ার ভাই আমার দিকে হাত বাড়িয়ে বলল, হাই আমি রাসেল। আমিও গিয়ে হাত মিলিয়ে বললাম, আমি লাদেন। চোরের মতো থাকলে জানি সন্দেহ করবে, তাই বুকের মাঝে একটু সাহস রাখা লাগবে। রাসেল দ্বিতীয়বার আমার দিকে তাকিয়ে বলল, সরি। আমিও একটা হাসি দিয়ে বললাম, সমস্যা নেই ভাইয়া, আপনার অবস্থা আমি এখন বুঝতে পারছি। কোনো ভাইয়া বলবে না, আমি তোমার সমবয়সী, তাই রাসেল নাম বলতে পারো। আচ্ছা তোমরা কথা বলো, আমি বাইরে আছি। আপু রিয়ার কাছে যেতে যেতে বলল, সমস্যা নেই, আপনি বাসায় চলে যান, আমরা এখানে আছি, বাইরে থাকতে হবে না। রাসেল হাসি মুখে বের হয়ে গেল। রিয়া আপুর হাত ধরে বলল, লাদেন ভাই আছো নাকি এখানে? রিয়ার মুখ থেকে ভাই নামটা শুনে অনেক খারাপ লাগলো। আমি আপুর পেছনে দাঁড়িয়ে বললাম, আছি রিয়া, বলো। সরি, আসলেই ভাইয়ার মাথা একটু গরম তো, এই জন্য এমন হয়েছে। আমি হাসি মুখে বললাম, আরে সরি বলতে হবে না, আমি বুঝতে পারছি। আপু আমার দিকে তাকিয়ে বলল, লাদেন তুই না কোথাও যাবি? আপু বলছিলাম তো। আচ্ছা যা তাহলে, আর বেশি দেরি করে বাসায় যাবি না। রিয়া আসমকা বলল, ভাইয়া কোথায় যাবেন? আমি রিয়ার কথার জবাব দিয়ে বললাম, এই তো এক বন্ধুর সাথে দেখা করতে। রিয়া হাসি মুখে বলল, মেয়ে বন্ধু বুঝি? আপু হেসে হেসে বলল, তুমি জানো কিভাবে রিয়া? রিয়াও হাসি দিয়ে বলল, এই তো আপু, অনুমান করে বললাম। বাবা, এই নাহলে আমার বড় বোন নিজের ভাইয়ের মান ইজ্জত সব ভাসিয়ে দেবে বুঝতে পারছি। আর আমার তো কোনো মেয়ে বন্ধুই নেই। রিয়া চোখ বন্ধ করে বলল, যান যান, আর মিথ্যে বলতে হবে না, আপনার জন্য অপেক্ষা করছে বুঝি বেচারি। আমি বোকা বোকা চোখে আপুর দিকে তাকিয়ে বললাম, আপু তোরা আমাকে নিয়ে কি শুরু করলি? আপু হাসি দিয়ে বলল, রাগ করিস না, এমনি মজা করলাম, তুই যা। আমি যেতে যেতে বললাম, রিয়া তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। রিয়া একটু খুশি হয়ে বলল, আবার দেখা হবে আপনার সাথে।
আপনি খুব ভালো। কতটা ভালো তা তো আমি জানি। মনটা চায় নিজেকে নিজেই খুন করে ফেলি। বাইরে এসে দেখে রাসেল বসে আছে, আমাকে দেখে উঠে গেল। আমি এবার এগিয়ে বললাম, কেন তো চিন্তা করছেন? ঠান্ডা মাথায় সব কিছু করেন, এত চিন্তা করে এখন কি হবে? রাসেল মুখটা কালো করে বলল, আমার একটাই মাত্র বোন, আর ওর সাথে যে এসব করেছে না, ওর পাওয়াটা না বাজিয়ে আমি ছাড়বো না। আর ওই সময়ের জন্য সরি। আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, আরে না, সমস্যা নেই। একজন ভাই হিসেবে আপনার তো একটা দায়িত্ব আছে, আমি বুঝতে পারছি। তাহলে আজ থেকে ফ্রেন্ড? আমি অবাক হয়ে বললাম, এটা সম্ভব না। আপনি কই আর আমি কই? একে বন্ধু বানালে সব কিছু শেষ হয়ে যাবে। আমি যে ধরা পড়ে যাব, কোনোভাবেই ওর হাত থেকে বাঁচতে পারবো না পরে। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, আমরা সবাই তো মানুষ না। আমি মাথাটা নিচু করে বললাম, আমরা সবাই মানুষ, তবে মানুষের ভিতরে কিছু অমানুষও আছে। আস্তে করে বললাম, যেমন আমি? রাসেল আমার কথার উত্তর দিয়ে বলল, তুমি ঠিকই বলেছো, তবে এসব অমানুষদের ঠিক করতে হবে। আচ্ছা, তুমি এখন কোথায় যাও? এই তো একটু বাইরে যাব, আপু ভেতরে আছে। রাসেল বসে বলল, আচ্ছা যাও, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি হাঁটতে হাঁটতে বললাম, এখানে বেশি সময় থাকবেন না, বাসে চলে যান। আর আপু তো আছেই, যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন। রাসেল পেছন ফিরে বলল, ধন্যবাদ। আমি আর কোনো কথা বললাম না। একটা রিক্সা নিয়ে খালি মাঠে চলে এলাম। মাঠের মাঝখানে বসে বসে চিন্তা করছি, জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, আমার কি সব কিছু বলে দেওয়া উচিত? হয়তো। তবে এছাড়া আমার কাছে কোনো পথ নেই। সবাইকে বললে হয়তো আমি আর এই পৃথিবীতেই থাকতে পারবো না। রিয়ার ভাই নইলে ওর বাবা আমাকে মেরে ফেলবে, নইলে আমাকেই এখান থেকে পালাতে হবে। আমি তো অপরাধ করছি রিয়ার সাথে। ওর কাছে যদি মাপ চেয়ে নেই, তাহলে কি আমাকে মাপ করবে রিয়া? হয়তো কোনো দিনও না, জীবনেও না। জানি একদিন না একদিন সবাই আমাকে চিনে ফেলবে যে আমি রিয়াকে ধর্ষণ করছি। সেই দিনের মতো খারাপ অবস্থা হয়তো আমার থেকে কারোর হবে না। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি রিয়াকে সব কিছু বলে দেবো। তবে ওকে এমন অবস্থায় রেখে এই কথা বলবো যাতে ও কিছু বলতে পারে না। রিয়া তো আমার জন্য কষ্টে আছে, আগে আমি ওকে সুখের স্বপ্ন দেখাবো। যদি পারি সেটা বাস্তব করব, নইলে ওকে এমন সারপ্রাইজ দেবো ও নিজেই এত খুশি হবে বলার বাইরে। আকাশের দিকে তাকিয়ে আছি, কি সুন্দর আকাশটা না? না আছে কোনো চিন্তা, না আছে কোনো টেনশন। আকাশের মতোই যদি হতে পারতাম তাহলে কিছুই চিন্তা থাকতো না। রিয়ার মুখটা দেখার পরে মনে হয় আমি সব কিছু ভুলে যাই। বারবার যেন ওর মুখটা সামনে ভেসে ওঠে। আচ্ছা, রিয়া যদি আমার বউ হয় তাহলে তো আমার জন্য ভালোই হয়। অপরাধ করছে আমি, এর মাসুল তো আমাকেই দিতে হবে। তবে রিয়া যদি এসব জানে, আমাকে হয়তো কখনোই বিয়ে করবে না। আমি রিয়ার প্রেমে পড়ছি, তবে সেটা ওকে বলা যাবে না। হঠাৎ ফোনের রিংটোনে ঘোর কাটলো, তাকে দেখি আমার গার্লফ্রেন্ড তানিয়া কল করছে। রিসিভ করে বললাম, জান বলো। তুমি এখন কই গো? আমি একটু আনমনে বললাম, এই তো ফাঁকা মাঠে বসে আছি। আমাকে বলতা, আমি চলে আসতাম। এখন এক কাজ করো, আমরা যে রেস্টুরেন্টে আড্ডা দিই মাঝে মাঝে, সেখানে চলে আসো। তানিয়ার কথার উত্তর দিয়ে বললাম, আসছি, তুমি অপেক্ষা করো, আমি আসছি। ফোনটা রেখে মানি ব্যাগটা চেক করলাম, 5,000 টাকার 5টা নোট পড়ে আছে। সব আজকে শেষ হয়ে যাবে বুঝতে পারছি। 1 বছর রিলেশন আমাদের, তবে এতটা ফিলিং নাই ওর প্রতি আমার। কেমন জানি লাগে আমার কাছে এসব। তবে ওর মুখের দিকে তাকিয়ে রিলেশনে আছি। আমি চলে গেলে তানি অসহায় হয়ে যাবে। আমি জানি ওর পরিবার এতটাও ধনী না। হেঁটে হেঁটে রেস্টুরেন্টে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি তানি ওর বেস্ট ফ্রেন্ডের সাথে বসে আছে। এটা নতুন কিছু না, প্রতিদিনই ও বেশি আমার থেকে ওর বেস্ট ফ্রেন্ডকে সময় দেয়, তাতেও আমি কিছু বলি না। তবে ইদানিং ওর উপর আমার একটু সন্দেহ লাগে। কেমন কেমন জানি মাঝে মাঝে আমার সাথে অদ্ভুত আচরণ করে। আমি যেতে ওর বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে তানিকে বিদায় করে চলে যাচ্ছে। শালা রেস্টুরেন্টে এসে আমার উপর খেয়ে গেল। তাই তো এক ফকির, কিছু খাওয়াতে পারে না। এক তো আমার উপর খায়, আবার ওর বেস্ট ফ্রেন্ডকে। মনটা চায় মাঝে মাঝে আমি গিয়ে তানিয়ার পাশে বসতেও একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি একটা হাসি দিয়ে বললাম, কী অবস্থা তানিয়া তোমার, ভালো আছো? তানিয়া একটু ভঙ্গি সুরে নাটক করে বলল, বাবু, আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো? তুমি আমাকে তো আজকে একবারও কল দিলে না, এর জন্য আমি তোমার উপর রাগ করেছি। মেয়েদের এসব অঙ্গি ভঙ্গি দেখলে শরীরটা চলে যায়। এসব নাটক না করলে আমার মনে হয় ওরা থাকতেই পারবে না। তাও একটু হাসি দিয়ে বললাম, বাবু আজকাল একটু বেশি বিজি আছি। হঠাৎ তানির ঠোঁটের উপর নজর পড়লো, কেমন জানি লিপস্টিক এলোমেলো হয়ে ঠোঁটে লেগে আছে। তানি আমার ঘোর কাটিয়ে বলল, কি দেখছো বাবু এমন করে আমার দিকে তাকিয়ে? আমি তানিকে কিছু বুঝতে না দিয়ে বললাম, এই তো বাবু দেখছি তুমি কতটা সুন্দর। তাই নাকি? আচ্ছা চলো না, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিই। আমার তো আর সহ্যই হচ্ছে না। কি ব্যাপার, আজকে হঠাৎ করে ও বিয়ের কথা বলছে কেন?
মাথায় তো কিছুই ঢুকছে না। আমি একটু অবাক হয়ে বললাম, হঠাৎ বিয়ের কথা বললে কেন তানিয়া? তানিয়া আমার কথা শুনে একটা হাত জড়িয়ে ধরে বলল, কতদিন আর একা একা থাকবো বলো? তোমাকে ছাড়া আর ভালো লাগে না, তাই বলছি চলো না আমরা বিয়ে করে নিই। আমি তানিয়ার হাত ছাড়িয়ে বললাম, বিয়ে অনেক দেরি আছে, তুমি তো জানো আমার বড় ভাইয়ের বিয়ে সামনের সপ্তাহে, এরপর আমার বড় বোন আছে, সব ঝামেলা মিটিয়ে তারপর আমি বিয়ে করব। এটা বলতে তানিয়া মুখটা কালো করে বলল, তাহলে তো অনেক পর, এতদিন আমি সহ্য করতে পারবো না, বুঝলে বাপু? আমি তানিয়ার চোখের দিকে তাইকে বললাম, যদি আমাকে ভালোবাসো তাহলে তো মানতে হবে না বেবি। তানিয়া মন খারাপ করে বলল, মন খারাপ করলে নাকি তানিয়া? দেখো তো তাড়াহুড়ো করে আমি বিয়ে করতে পারবো না। তানিয়া দাঁড়িয়ে বলল, আচ্ছা তাহলে আমি আজকে আসি, কেমন? এই মুহূর্তে ওয়েটার এসে বলল, ম্যাম বিলটা। তানিয়া আমাকে দেখে বলল, তোমার স্যার দিয়ে দিবে। কি মেয়ে রে বাবা, লজ্জা শরম কিছুই নেই। আমাকে দেখিয়ে দিল, তুই খাবি খা, সাথে আরেকটা ক্যান নিয়ে আসছিস। তানিয়া হাতে ইশারা করে বলল, আসি বাবু, কালকে দেখা হবে। তানিয়া চলে যেতেই আমি ওয়েটারকে ডেকে বললাম, এখানে আসো। ওয়েটার আমার কাছে এসে বলল, স্যার বলেন। তুমি তো জানো আমি এখানে মাঝে মাঝে আসি। ভাইয়া। আমি ওর হাত থেকে বিলের কাগজটা নিয়ে বললাম, তোমার ম্যাম কি ওই ছেলেটার সাথে কিছু করার চেষ্টা করে? ছেলেটা জবাবে বলল, সরি স্যার, এসব বলতে মানা আছে, ম্যাম না করেছে। আমি ছেলেটার হাতে 500 টাকা দিয়ে বললাম, এখন বলো। ছেলেটা হাসি মুখে বলল, ওরা তো প্রতিদিন আপনি চলে যাওয়ার পরেই আসে, আর একে অপরকে ওই কি যেন বলে, ও হ্যাঁ মনে পড়েছে, লিপকিস। ওরা একে অপরকে লিপকিসও করে। এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। বেস্ট ফ্রেন্ড মানে আমাকে লুকে লুকে এসব করে? ওয়েটারের বিল দিয়ে বসে আছি, আমার টাকা খেয়ে আমার সব কিছু খেয়ে বেঁচে আছি, আর আমার সাথেই ধোকা। দেখ আমি কি করি। হঠাৎ পিছন থেকে কে জানি ডাক দিল, লাদেন। পিছনে তাকে দেখি বড় ভাই আর ভাইয়ের হবু বউ। আমি উঠে গিয়ে ওদের টেবিলে বসলাম। তবে ভাবির সাথে কিন্তু আমার খুব ভাব আছে, মানে উনি আমাকে খুব আদর করে। ভাবি আমাকে দেখে বলল, কি ব্যাপার লাদেন, মন খারাপ? আমি ভাবির দিকে তাইকে বললাম, একটু মন খারাপ না ভাবি, অনেকটাই মন খারাপ। ভাই আমার দিকে তাইকে বলল, কি হয়েছে রে লাদেন? সাথে ভাবিও তার মিলিয়ে বলল, ভাই বল কি হয়েছে? আমি ভাবির দিকে তাইকে বললাম, জানেন ভাবি, ইদানিং তানিয়ার ব্যবহার আমার কাছে ভালো লাগছে না। কেমন জানি অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে আমার সাথে। আমার যে গার্লফ্রেন্ড আছে এটা আমার পরিবার সবাই জানে, আমিও বলে দিয়েছি। ভাবি একটা হাসি দিয়ে বলল, আরে পাগল, এই নিয়ে তো চিন্তা করো কেন? খোঁজ খবর নিয়ে দেখো, তাহলেই তো হয়ে যায়। আমি দাঁড়িয়ে বললাম, আচ্ছা ভাবি তাহলে আজকে আসি, আপনাদের বিরক্ত করে লাভ নেই। এখনই চলে যাব। যেতে হবে, নইলে আপু পিঠের চামড়া তুলে নেবে। ভাই আমাকে প্রশ্ন করলো, শুনেছি তুই সকালে কিছু খেয়ে আসিস নাই, বস কিছু খেয়ে যা। আমিও বসে বললাম, ভাইয়া তুমি ঠিকই বললে, খুব খিদে পেয়েছে, তবে টেনশনে কিছুই বলতে পারছি না। ভাবি খেতে খেতে বলল, প্রেম করো আরো, প্রেমের যে কি জ্বালে রে ভাই। আমি ভাবিকে খোঁচা দিয়ে বললাম, আমি বুঝি একা প্রেম করি, আর তুমি যে ভাইয়ের সাথে 3 বছর প্রেম করছো সেটা কি? না জানি আমার ভাইয়ের কত টাকা খরচ করছো। ভাবি একটা হাসি দিয়ে বলল, আমি তোমার ভাইয়ের টাকা খরচ করি না, তোমার ভাই যে কিপ্টের কিপটা জিজ্ঞাসা করো। এই যে খাচ্ছি, এই টাকাও কি বিল দিবে নাকি তোমার ভাই? আমি ভাইয়ের দিকে অবাক হয়ে তাকে বললাম, সত্যি ভাইয়া? ভাইয়া একটা হাসি দিয়ে বলল, ওর বাবার টাকার অভাব আছে নাকি? আমি কেন টাকা দেবো, ও দিবে। আমি দিলে যা, ও দিল তাই, তাই না? ভাবি একটু রেগে বলল, দেখো দেখো তোমার ভাই কি বলে। বুঝছি আমাকেও ভাইয়ের মতো হতে হবে। খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। তবে এখন কেন জানি বাসে যেতে মন চায় না। মনের ভেতরে অজানা এক ভয় যেন থেকেই যায়। বারবার রিয়ার কথা মনে পড়ে। আজকে শুনছি রিয়ার বাবা আসবে, উনি নাকি সেনাবাহিনীর মেজর। যদি একবার আমাকে ধরতে পারে, কিভাবে যে আমাকে পিটিয়ে মারবে তার কোনো হিসেব নেই। বাসার কাছে গিয়ে দেখি সেনাবাহিনী পুলিশ অভাব নেই। মনে হয় রিয়ার বাবা চলে আসছে। বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সন্দেহ করবে। কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। কি রে, এতক্ষণ কই ছিলি? আপু ভেতরে যেতে যেতে বলল। আমি ভেতরে গিয়ে সোফা বসলাম। মনে হচ্ছে যেন আজকে আমার উপর দিয়ে বড় একটা ঝড় গেল। সামনে যে আরও কত কিছু হতে পারে তার কোনো হিসাব নেই। আগুনে হাত দিয়ে দিছি, হাত তো পুড়বেই। আপু আমার কাছে এসে বলল, কি রে, আমি তোরে কি বলছি? আমি আড়াল চোখে আপুর দিকে তাকে বললাম, এই তো ভাইয়ার ভাবির সাথে ছিলাম।
আপু আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, তুই ভাইয়া আর ভাবিকে কোথায় পেলি? কোথায় আবার, ওরা তো রেস্টুরেন্টে ছিল। বুঝি না, সারাদিন কি ওদের ঘোরা লাগে? নতুন নতুন প্রেম তো, একটু মজা করতে দে। আপু আমার দিকে আবার রাগের চোখে তাকিয়ে বলল। ওদের নতুন প্রেম না? আমি চোখ বন্ধ করে বললাম, সে যাই হোক আপু, আমি এখন একটু ঘুমাবো, এমনি রাতে ঘুমাতে পারি নাই। কিছু খেয়ে আসছিস? আপু। আচ্ছা, রিয়াকে নিয়ে কি চলে আসছে বাসায়? আপু সোফা থেকে উঠে বলল। নিয়ে আসছে, আমিও তো সাথে করে আসছি। আমি রুমে যেতে বললাম, আম্মু আর আব্বু কই? ওদের তো দেখছি না। আপু কোনো কথা বললো না, চুপ করে কি জানি চিন্তা করছে। আমি দাঁড়িয়ে আবার আপুর কাছে গেলাম, আপুর হাত ধরতে বললো, কে কে? আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়ে বললাম, একটু আগে কি সুন্দর করে কথা বলছিলি আর এখনই চিন্তামগ্ন? বাহ বাহ, খুব ভালো, মনে হচ্ছে যেন এটাই প্রেমে পড়ার লক্ষণ। আপু আমার দিকে তেড়ে এসে বলল, তোরে তো। আমি মুখ বাঁকিয়ে বললাম, সত্যি কথা বললেই দোষ না। আমি রুমে গিয়ে বিছানায় শুতেই চোখে ঘুম এসে গেল। রাতে এমনি ঘুমাতে পারি নাই। ঘুম থেকে যখন উঠলাম তখন তাকে দেখি প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। মনে মনে চিন্তা করছি, রিয়ার সাথে যদি আমি যাই, কাজ করছি, ওর একটু প্রমাণ যদি ওর ভাই বা বাবা পায়, আমাকে আর এই পৃথিবীতে মনে হয় রাখবে না। রাতে যে কাপড়গুলো পরে রিয়ার কাছে গেছিলাম সেগুলোতে আগুন ধরিয়ে দিলাম, বাইরে ফেললে যে কেউ দেখে ফেলতে পারে। একটু পর আম্মু আর আব্বু আমার রুমে আসলো, এসে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না জানার ভাব করে বললাম, কি হয়েছে আম্মু, তোমরা হঠাৎ আমার রুমে? আপু রেগে বলল, কি হয়েছে না, তুই কাপড়ে আগুন দিয়ে চালিয়ে দিলি কেন? ইস আপু বলিস না, যে মশা, তাই মশার হাত থেকে বাঁচার জন্য এইসব করতে হয়েছে। আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল টাগল হয়ে গেলে নাকি? হঠাৎ এসব কি আজে বাজে কাজ করা শুরু করলি? আমার মাথা গরম করিও না, তোমাদের এত কথা আমি শুনতে পারবো না। আপু আমার দিকে চোখ রাঙিয়ে চলে গেল, পেছন পেছন আম্মুও চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। আজ 2 দিন হলো ঘর থেকে বাইরে হই নাই, যা একটু বের হয়েছি অল্প অল্প, যাতে কেউ সন্দেহ করতে না পারে। আজকে রিয়াদের বাসায় যাব, ওকে একটু দেখে আসি, নইলে ও আবার আমাকে বলবে আপনি খুব স্বার্থপর, আমাকে একদিনও দেখতে আসেননি। আর ওরাও যাতে আমাকে সন্দেহ করতে না পারে, এই জন্য এই কাজ। রুম থেকে বের হয়ে রিয়াদের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তাই পরিবেশটা হঠাৎ করে এতটা নীরব হয়ে গেল কেন, কিছুই মাথায় ঢুকছে না। ওরা আবার নতুন করে কোনো প্ল্যান করছে না তো? বলা তো যায় না। কলিং বেল বাজাতেই সেদিন আপুটা দরজা খুলে দিল। ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম, ভালো আছেন আপু? এই তো ভালো আছি। তুমি মিতুর ভাই না? জি আপু, আমি মিতুর ভাই। রিয়াকে দেখতে এসেছো তাই তো? জি জি। রিয়া এখন কেমন আছে আপু? উনি একটা হাসি দিয়ে বলল, যাও নিজের চোখে দেখে আসো গিয়ে। আমি মাথাটা নিচু করে বললাম, আপু আপনাকে তো আমাকে আর কিছু বলতে না দিয়ে বলল, আমাকে চিনতে পারছো না তাই তো? আপু। রাসেলের সাথে তো তোমার পরিচয় হয়েছে। হয়েছিল হাসপাতালে। আপনি কি রাসেল ভাইয়ের বউ নাকি? ভাবি একটু লজ্জা পেয়ে বলল, সরি ভাবি, আপনাকে চিনতে পারি নাই। আরে তুমি কি আমার পরিচয় জানো যে চিনবে? আচ্ছা যাও ভিতরে রিয়ার সাথে দেখা করে আসো। আমি আর কোনো কথা বললাম না। আমি জানি রিয়ার রুম ওপরে, তাও পেছনে ফিরে ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি রিয়ার রুমটা কোন দিকে? এটা জিজ্ঞেস না করলে যদি আমাকে সন্দেহ করে। এখন সব কিছুতেই যেন মনের ভেতরে একটা ভয় জমে গেছে। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, আগে বলো একবার ভাবি আর একবার আপু, এটা কি? আমি একটা হাসি দিয়ে বললাম, আপু এই জন্য বলছি, আমি তখন আপনাকে চিনি নাই, এখন তো চিনতে পারছি আপনি রসুল ভাইয়ের বউ, তাই ভাবি। উনি আমার কথার উত্তরে শুনে হাসতে হাসতে লাগলো, হেসে এসে বলল, ভাই তুমি তো দেখি খুব যুক্তি দিয়ে কথা বলতে পারো, রিয়ার রুম উপরে যাও। আমি একটা হাসি দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আর এ তো রিয়ার মা নিচে নামছে, আমাকে দেখে বলল, যাও, রিয়া ওপরে আছে। আমি আন্টির কথা শুনে একটা হাসি দিলাম। কি ব্যাপার, এই বাসার সবাই কি আমাকে চিনে ফেলো নাকি? সবাই আমাকে আমন্ত্রণ জানাচ্ছে রিয়াকে দেখার, কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো? দূরে সব কিছু না, আগের মতো আর ভুল করলাম না। দরজায় দাঁড়িয়ে ভেতরে উঁকি দিয়ে দেখি সেদিন রাতের মতোই রিয়া টেবিলে বসে বসে কি জানি লেখার চেষ্টা করছে। আমি দরজায় টোকা দিয়ে বললাম, রিয়া ম্যাম আমি কি ভেতরে আসতে পারি? রিয়া আমার কথা শুনে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, লাদেন ভাইয়া নাকি? রিয়া আমি। রিয়া টেবিল ছেড়ে দাঁড়িয়ে বলল, বাহিরে কেন দাঁড়িয়ে আছেন, ভেতরে আসেন। আমি রিয়ার কথা শুনে বিছানায় বসলাম। আমি আর রিয়ার বিছানার উপর শুয়ে পড়লো একটা বালিশ নিয়ে। আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, কী ব্যাপার রিয়া,
এত খুশি খুশি লাগছে কেন আজকে তোমাকে? না ভাইয়া, এমনি। তবে মনটা আজকে একটু হালকা হয়েছে। আমি একটু রেগে বললাম, আমি তোমার উপর খুব রাগ করেছি রিয়া। রিয়া একটু অবাক হয়ে বলল, কেন ভাইয়া? আবার ভাইয়া বলছো? যাও, তোমার সাথে কোনো কথাই বলবো না। রিয়া একটা হাসি দিয়ে বলল, বলছি ভাইয়া বলছি দেখে রেগে গেলেন নাকি? তুমি আমাকে ভাইয়া বলছো কেন? সুন্দর একটা মেয়ে কই একটু লাইন মারতে এসেছি আর তুমি ভাইয়া বলে সব শেষ করে দিচ্ছ। রিয়া মুখটা কালো করে বলল, আমি এতটাও সম্মান পাওয়ার যোগ্য না। আমি রিয়ার কথায় কিছু বুঝতে না পেরে বললাম, কি বলছো রিয়া? আমার সাথে মানুষ কথা বলতে আসে না, সবাই আমাকে কেমন জানি ঘৃণা করে দূর থেকে, কারণ আমি যে অন্ধ। জানেন, একসময় আমি মনে করতাম আমার জন্ম হয়েছে অন্ধকারে। যখন আমি বুঝতে পারলাম না, তখন মনে করতাম আমি বড় হলে হয়তো আলো দেখতে পারবো। আর যখন বড় হয়েছি, আমি এখন খুব ভালো করেই বুঝতে পারি আমার যে এই পৃথিবীর আলো দেখার ক্ষমতা নেই। আমি অন্ধ একটা মেয়ে। আমি রিয়ার কথায় মন খারাপ করে বললাম, চোখ না থাকতে কি মানুষের সব স্বপ্ন শেষ হয়ে যায় রিয়া? আপনি বুঝতে পারবেন না। আজকে আমার যদি হাত না থাকতো, তাও আমার কোনো চিন্তা থাকতো না। চোখে হলেও তো দেখতে পারতাম, কথা না বলতে পারলেও সমস্যা ছিল না। চোখে তো দেখতে পারতাম, নিজে কিছু করতে পারতাম। কিন্তু এখন সব শেষ। আমার মতো অন্ধ মেয়ের ভালো কিছু করা বা ভালো স্বপ্ন দেখা যে নিষেধ। সত্যি রিয়ার কথা শুনে আমার মনটা ভেঙে গেল। কি বলবো ওকে, বোঝানোর মতো ভাষা হয়তো আমার ভেতরে নেই। কি হলো ভাইয়া, কথা বলছেন না যে? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, রিয়া তোমাকে আমি একটা সত্যি কথা বলবো? অবশ্যই বলেন। আমার চোখে দেখা তুমি প্রথম সুন্দরী মেয়ে। তোমাকে দেখেই যেন আমার ভেতরে কিছু চলে। এই পর্যন্ত বলেই থামলাম, ভালোবাসার কথা আস্তে আস্তে বলতে হবে। রিয়া একটা হাসি দিয়ে বলল, যান ভাইয়া, আপনিও যান। হাসপাতালের মতো মজা করা শুরু করলেন। এর মাঝে রাসেল এসে বলল, কি কথা হচ্ছে দুজনের? আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, এই তো তোমার বোনকে একটু দেখতে এলাম আর ভালো মন্দ জিজ্ঞেস করছি। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, আমার বোনকে দেখতে এসেছো, এটা শুনে খুব ভালো লাগলো। ভাবিকেও দেখে আসছি, এত অল্প বয়সে বিয়ে করে নিলে? রাসেল আমার দিকে তাকিয়ে হতাশ হয়ে বলল, আর বলিও না, বাবা আর এই পিচ্ছি বোনের চালায় বিয়ে করতে হয়েছে। রিয়া মুখটা লাল করে বলল, ভাইয়া, আমাকে নিয়ে কোনো কথা বলবি না। কেন? যখন আমার কাছে এসে আমার পা ধরে বলতি, বোন রে, এই মেয়েকে ছাড়া আমি বাঁচব না, তখন আমি যদি বাবাকে না বলতাম, তাহলে তোর বিয়ে হতো। রিয়ার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, প্রেমের রোগ বড়ই কঠিন রোগ, যাকে ধরে তাকে একেবারে জেলের ভিতরে ঢুকিয়েই সারে। রাসেল মুখটা কালো করে বলল, বিয়ে করে ফেসে গেছি জানো তুমি। না পারি কোনো মেয়ের দিকে তাকাতে, না পারি একটু মন মতো ঘুরতে। রিয়া রেগে বলল, দাঁড়া, আমি ভাবিকে সব বলছি। তোর 12টা যদি না বাজাই আমি, ভাবিকে নিয়ে মজা করিস না। রাসেল ভয় পেয়ে বলল, তোর কাছে মাপ চাই বোন। লাদেন রিয়ার সাথে কথা শেষ করে আমার সাথে দেখা করে যাবে, কেমন? আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, এই শালা তো আবার কোনো কিছু জেনে গেল নাকি? না তো, মনে হচ্ছে যেন আমার পিছন ছাড়বে না। আমি আবার রিয়াকে দেখতে লাগলাম। রাগ করলোকে বেশ ভালোই লাগে। রিয়া আচমকা বলল, কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি চোখ নামিয়ে মনে মনে বললাম, বাবা এই মেয়ে তো দেখি সব কিছুই টের পায়, সাংঘাতিক মেয়ে দেখি। রিয়া আবার আমাকে প্রশ্ন করলো, কি হলো, কি চিন্তা করেন ভাইয়া? তুমি সব কিছু কীভাবে অনুভব করতে পারো? এসব আমার মাথায় ঢুকছে না। আর ঢোকাতেও হবে না। রিয়া কালকে আমার সাথে বাইরে যাবে, তোমাকে ঘুরতে নিয়ে যাব। রিয়া হাসি মুখে বলল, না ভাইয়া, ধন্যবাদ। বলছেন এটাই অনেক বেশি। আমি রিয়াকে একটু জোর দিয়ে বললাম, তুমি চিন্তা করো না, সাথে আমার আপুও থাকবে। রিয়া মন খারাপ করে বলল, গেলেই বার কি হবে, আমি তো বাহিরের আলো দেখতে পারি না। এখন যেভাবে আনাম্মাকে অনুভব করলে না, সেভাবেই করবে। কিন্তু কেউ কিছু বলবে না, আমি আপুকে দিয়ে বলিয়ে নেব। তাহলে আপনার আপুকে আমাদের বাসায় পাঠাবেন। ওকে,
তাহলে কালকে আমরা ঘুরতে যাবো, ডান তো? আপনার কথা তো আর ফেলানো যায় না। আচ্ছা যান, যাব। একটা পার্সোনাল কথা বলবো রিয়া। আমার আবার পার্সোনাল কি আছে? বলুন, কি জানতে চান? তোমার চোখের অপারেশন করলে ঠিক হবে না? হবে হয়তো, তবে ডক্টর বলছে আমি বড় হওয়ার আগে পর্যন্ত কিছুই করা যাবে না। আমি রিয়ার কথা শুনে বুঝে গেছি, তাই আর কোনো প্রশ্ন করলাম না। দেখি কালকে ওকে পড়াতে পারি কিনা, তারপর আমার কাজ শুরু হবে। রিয়া, আমি কি এখন যেতে পারি? ও মা, আপনি যাবেন যান, আমার কাছ থেকে অনুমতি নিতে হবে কেন? আমি আপনার কে? মন খারাপ করে বললাম, এটা বলতে পারলে রিয়া তুমি? রিয়া একটা হাসি দিয়ে বললো, আরে মজা করলাম আপনার সাথে। আপনি এখন যেতে পারবেন না, আপনার সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিব, পরে যাবেন। আমি একটা হাসি দিয়ে বললাম, আর কি আড্ডা দেবো বলো? আপনার সম্পর্কে কিছু বলুন। আমার পরিবারেই আমার কাছে সব। সে তো সবার ক্ষেত্রেই। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? সত্যি কথা বললে হবে না, আর আমি জানি তানিয়ার সাথে খুব শীঘ্রই আমার ব্রেকআপ হবে। ওকে এখন আমার আর ভালো লাগে না একদম। না রিয়া, তেমন কেউ নেই, আমার পছন্দ হয় না কাউকে। আচ্ছা, তুমি কাউকে পছন্দ করো নাই? আমার সাথে তো বলছি না, কেউই কথা বলতে আসে না, আপনিই প্রথম। আমাকে ভালো লাগে রিয়া। রিয়া একটা হাসি দিয়ে বললো, যান ভাইয়া, আপনিও যান, মাঝে মাঝে এমন কিছু বলবেন না। আমি একটা হাসি দিয়ে বললাম, তুমি খুব সুন্দর, তবে সেটা শুধু আমার কাছে। রিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, এই কথার অর্থ বুঝলাম না। কিছু কথা থাক, বুঝতে হবে না, তবে কালকে সব কিছু বুঝিয়ে দেবো। আপনি হয়তো পাগল টাগল হয়ে গেছেন। আগে আমার আম্মু এই কথা বলতো, এখন তুমিও এই কথা বললে রিয়া। রিয়া হাসতে হাসতে বলল, সরি। তোমার হাসিটা খুব সুন্দর। রিয়া আমার দিকে বালিশ ছুড়ে বলল, যান তো আপনি, শুধু ফাজলামো করে আমার সাথে। আমি আর কিছু বললাম না, যেতে যেতে বললাম, রিয়া নিজের খেয়াল রাখবে। রিয়া পেছন থেকে বলল, আপনার এত চিন্তা করতে হবে না আমার জন্য। আমি আবার দাঁড়িয়ে বললাম, তোমাকে দেখার স্বাদ এই জন্মে আমার মিটবে না, মন চায় তোমার কাছে সবসময় বসে থাকি। রিয়া মুখে বালিশ গুজে বলল, এই ছেলে, তুমি যাবে এখান থেকে? শুধু উল্টাপাল্টা কথা বলো, দূর, ভালো লাগে না। আমি রিয়ার কথা শুনে হাসতে লাগলাম। এর মাঝে ভাবি এসে বলল, কি ব্যাপার, দুজনের মাঝে তো দেখি খুব ভাব জমে উঠেছে। আমি একটু লজ্জা পেয়ে বললাম, ধুর ভাবি, কি যে বলেন আপনি, ধরা খেয়ে গেছি, কেন যে সব বলতে গেলাম। ভাবি আমার দিকে তাকে হাসতে হাসতে বলল, এখন চলো আমার সাথে। আমি ভাবির দিকে তাকে বললাম, কোথায় ভাবি? তোমার ভাই তোমাকে ডাকছে। সব খুশি মন থেকে উধাও হয়ে গেল। এই রে, এখনই বুঝে গেলাম। ভাবছিলাম রাসেলের সাথে দেখা না করে চলে যাব, ভাবি তো আমাকে আরো ফাঁসাই দিল এখন। কি সাহেব চলেন, নাকি রিয়ার সাথে আরো কথা বলবেন? আমি বোকা বোকা সুরে বললাম, ভাবি আপনি কি যে বলেন না, যান। ভাবি হাসছে। আমি ভেতরে ভাবির পেছনে পেছনে যেতে লাগলাম। ভেতরে গিয়ে দেখি রাসেল ফোনে কথা বলায় ব্যস্ত। আমাকে দেখে ফোনটা রেখে দিল। আমার দিকে তাইকে বলল, তো কি খবর লাদেন, আজকাল কেমন দিনকাল যাচ্ছে তোমার? আমি ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার? কোনো রকম। আচ্ছা, 2 দিন ধরে তোমার কোনো খোঁজ খবরই পেলাম না, কই ছিলে? আমি রাসেলকে কিছু বুঝতে না দিয়ে বললাম, এই তো ভাই একটু অসুস্থ ছিলাম, তাই বাসা থেকে অল্প বের হয়েছি। রাসেল আমার কাছে এসে বলল, আমাকে ভাই বলতে হবে। রাসেল রুমের মাঝে হাঁটতে হাঁটতে বলল, জান, লাদেন সেদিন সিসিটিভির ক্যামেরায় খুনিকে দেখতে পেয়েছে। এটা শুনে তো আমার হাত পা কাঁপতে শুরু করলো। শেষমেশ বুঝি ধরাই পড়ে গেলাম। কিন্তু সিসি ক্যামেরা কোথা থেকে এলো? মাথায় কিছুই কাজ করতেছে না। কাঁপা কাঁপা ছুড়ে ভাবির দিকে তাইকে বললাম, ভাবি 1 গ্লাস পানি হবে? ভাবি আমার দিকে তাইকে বলল, বসো তুমি, আমি আনছি। রাসেল এই পর্যন্ত বলে থামলো, আর কিছু বললো না। একটু টেনশন নিয়ে ও রুমের মাঝে হাঁটাহাঁটি করছে। আর আমার তো ভয়ে একেবারে যায় যায় অবস্থা। কোনো রকম এখান থেকে যেতে পারলেই হলো। প্রতিদিন নানা অজুহাত দিয়ে বেঁচে গেছি, তবে আমাকে আমার আর রক্ষা নেই। ভাবির হাত থেকে পানিটা নিয়ে খেয়ে ফেললাম, তাও মনের ভেতরে ভয় কাটলো না। ভাবি গ্লাসটা নিয়ে বলল, আরো লাগবে ভাই? আমি ভাবির দিকে তাইকে বললাম, না ভাবি আর লাগবে না। রাসেল মন খারাপ করে বলল, জান, লাদেন অপরাধীকে শুধু বের হওয়ার সময় দেখা গেছে,
তবে দুঃখের বিষয় ওর মুখ দেখা যায়নি, শুধু বাসা থেকে নিচে নামছে এই পর্যন্ত দেখা গেছে। আর সবকিছু অন্ধকার। খুব চেষ্টা করেছি ওকে দেখতে, কিন্তু পারলাম না। রাসেলের কথা শুনে মনের ভিতরে একটু সাহস এলো। যাক বাবা, বাঁচা গেল, এর সামনে আর পড়া যাবে না, শালা খুব চালাক। আমি ভয় কাটিয়ে রাসেলের দিকে তাইকে বললাম, তার মানে অপরাধীকে আমরা ধরতে পারবো না? আমি তো মনে মনে অনেক খুশি হয়েছি, যে বলার বাইরে। রাসেল চোখ বন্ধ করে বলল, হয়তো পারবো না, অপরাধী খুব চালাক, কোনো প্রমাণ রেখে যায় না। তবে আমি ওকে ছাড়বো না, যত সময় লাগে লাগুক, আমি ওকে খুঁজে বের করবই। আমি জানতাম এই শালা কখনো পিছুপাত হবে না, তবে এই সময়ের ভেতরে আমি সব কিছু বুঝে নেব। তুই ধরার আগেই তো আমি রিয়াকে সব বলে দেবো, দেখি সামনে কি হয়। তবে রাসেলের কাছে গিয়ে হাত ধরে বলল, এই এত চিন্তা করছো কেন? যা হয়েছে সব ভুলে যাও। আমি এবার ভাবির সাথে তাল মিলিয়ে বললাম, রাসেল ভাই, রিয়া এখন আর এইসব চিন্তা করে না, ওর সামনে একদম এসব বলবেন না, যত পারেন ওকে খুশি রাখার চেষ্টা করবেন। রাসেল মন খারাপ করে বলল, ও আমার ছোট বোন হয়, আর আমি ওকে কিভাবে ছেড়ে দিই? আপনি মনে মনে ওকে খুঁজবেন, যাতে কেউ বুঝতে না পারে আপনি অপরাধীকে খুঁজছেন, তাহলে আমার মনে হয় অপরাধীকে ধরতে পারবেন। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিকই করেছো, তবে একটা কথা কি জানো রাসেল, তোমার বোনের সাথে আজকাল ওর খুব ভাব জমে গেছে। ভাবি আমাকে দেখে বলল। রাসেল হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি লাদেন? আমি একটু মজা পেয়ে বললাম, তেমন কিছু না, আসলে আমার কাছে মনে হয়েছে রিয়া একটা ঘোরের মাঝে আছে, সব সময় রিয়া কেমন যেন মন খারাপ করে থাকে, তাই আমি যতটুকু পারি খুশি করার চেষ্টা করি রিয়াকে। তুমি খুব ভালো করেছো, এটা শুনে বেশ ভালোই লাগলো। তবে ওকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রিয়া আগে সব কিছু ভুলে গেছে। ভাবে আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলের মাথায় তো খুব বুদ্ধি দেখি। আমি ভাবির চোখের দিকে তাকিয়ে বললাম, আপনি খুব সুন্দর ভাবি, আপনার মতো একটা বউ পেলে আমার জীবন ধন্য হতো। ভাবি হুট করে আমার কাছ থেকে দৌড়ে চলে গেল। রাসেল আমার কাছে এসে বলল, খুব তো মেয়ে পটাতে পারো দেখি। আমিও মজা করে বললাম, আরে মিয়া, তুমি শুধু 1 ঘন্টার জন্য বাইরে যাও, তোমার বউকেও পড়িয়ে নেবো এর ভেতরে। ভাবি আমার কথা শুনে হাসতে হাসতে বলল, ভাই তুমি একটা জিনিস। রাসেল ওর বউয়ের একটা হাত জড়িয়ে ধরে বলল, ভাই এমন করিস না, আমার একটাই মাত্র বউ। আমি আবার রাসেলের দিকে তাইকে বললাম, ভাবি হলো বড় বোনের সমান, আমি আমার বড় বোনকে যতটা সম্মান করি তোমার বউকেও ততটা সম্মান করি, সো কোনো চিন্তা করতে হবে না। রাসেল চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি ভাই, তুমি অনেক ভালো, তোমার কোনো তুলনা হয় না। আচ্ছা আমি তাহলে যাই, আর রিয়ার খেয়াল রাখবেন। রাসেল আমাকে আশ্বাস দিয়ে বলল, তোমার কোনো চিন্তা করতে হবে না, তবে খুব শীঘ্রই একটা খুশির খবর পাবা। আমি অবাক হয়ে বললাম, কি সেটা ভাই? এত পাগলা হইও না, তবে এই বাসায় কোনো একটা অনুষ্ঠান হতে চলেছে, সবার আগে দাওয়াত তুমিই পাবে। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, কি জানে ভাই, তুমি মনে মনে কি চিন্তা করো। আচ্ছা সে যাই হোক, ভাবি আপনি একটু সাইডে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। রাসেল আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার লাদেন, তোমার তো মিয়া নজর ভালো না। আমি মজা করে বললাম, নজর রাখো মিয়া, আজকে তোমার বউকে নিয়ে হানিমুনে যাব, তুমি মুখে আঙুল চুষতে থাকো। ভাবি হাসতে হাসতে আমার কাছে আসলো। রুম থেকে বের হয়ে ভাবিকে বললাম, ভাবি একটা কাজ করে দিতে হবে। ভাবি হাসছে আর বলছে, রিয়াকে প্রপোজ করবে নাকি, সেই জন্য হেল্প করতে হবে। আমি মাথাটা নিচু করে বললাম, জান ভাবি আপনিও না, কি যে বলেন না মাঝে মাঝে। ভাবি আমার কথা শুনে হাসতে লাগলো। আমি আবার প্রশ্ন করলাম, ভাবি কালকে আমি রিয়াকে নিয়ে ঘুরতে যেতে চাই। ভাবি চোখ বড় করে আমাদেরকে তাকিয়ে বলল, কি? আমি তাড়াতাড়ি বললাম, এত অবাক হওয়ার কি আছে, হ্যাঁ, আর সাথে আমার বড় বোনও যাবে। ও তাই বলো, আমি তো ভাবছিলাম। আমি ভাবিকে থামিয়ে বললাম, থাক আর বলতে হবে না, আপনার মনে কি যে চলছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। ভাবি একটা হাসি দিয়ে বলল, সরি। কালকে রিয়াকে বাসা থেকে বের হতে যেন কেউ বাধা না দেয়, আর আমি আপুকে পড়াবো ওকে নেওয়ার জন্য। আরে যাও, তোমার এত চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। আচ্ছা ভাবি আমি তাহলে গেলাম। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি আন্টি বসে বসে টিভি দেখছে। আমাকে দেখে বলল, কি বাবা চলে যাচ্ছ নাকি? আমি দাঁড়িয়ে আন্টির দিকে তাইকে বললাম, জি আন্টি, অনেকটা সময় তো হয়ে গেল, তাই চলে যাচ্ছি। কিছু খেয়ে যাও। আমি যেতে বললাম, না আন্টি আরেকদিন, আজকে আসি। বাসা থেকে বের হতে যেখান থেকে রিয়া রুমে উঠেছিলাম সেখানে ভালো করে তাকে একবার দেখলাম, কিন্তু কোনো সিসি ক্যামেরার চোখের সামনে পড়লো না। তবে কি রাসেল আমাকে মিথ্যা বললো? কি জানি, শালা অনেক চালাক, মনে হয় আমাকে সন্দেহ করে আমার সাথে গেম খেললো। দাঁড়াও আমিও দেখাবো আমি কি করতে পারি। তবে একটা কথা তো জানা হলো না, রিয়ার বাবা এসেছিল নাকি, আর এসব জেনে আমি কি করব। সরাসরি আমার রুমে চলে গেলাম। আম্মু পেছন থেকে বলল, খেয়ে যা।
আমি বললাম পড়ে খাবো। যাই এবার আপুকে পড়িয়ে আসি। আপু রুমে গিয়ে দেখি আপু টেবিলে বসে পড়াশোনা করছে। বুঝি না মেয়েরা এত পড়াশোনা করে কি করে, শেষমেশ তো রান্নাবান্না নিয়েই পড়ে থাকে, তাহলে এত পড়াশোনা করে কি হবে। আমি গিয়ে বিছানায় বসতে আপু আড়াল চোখে আমাকে তাকিয়ে দেখলো একবার। আমি আপুকে ডাক দিয়ে বললাম, আর দেখতে হবে না, এখানে আয়, তোর সাথে কথা আছে। আপু চেয়ার ছেড়ে বলল, কি ব্যাপার আজকে হঠাৎ আমার রুমে? আমি একটু রাগ করে বললাম, কেন, আমার রুমে যখন যাস তখন তো আমি কিছু বলি না, আর তোর রুমে আসতেই। আপু আমাকে থামিয়ে দিয়ে বলল, আরে গাদা, আমি কি তাই বলছি? আমি বলছি কখনো তো আমার রুমে আসিস নাই, তাই বললাম। আয় এখানে বস, আমার পাশে বসতে বললাম। আপু এসে আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলতো, আজকে বড় বোনের কাছে কি মনে করে? আমি একটু ভঙ্গি সরে বললাম, কেন, তোমার বড় বোন, তোর কাছে আসলে বুঝি অনুমতি লাগবে? আপু আমার গালে চুমু দিয়ে বলল, আমি কি তাই বলছি রে পাগল, এখন বল কি হয়েছে? আমি একটু আনমনে আপুর দিকে তাকিয়ে বললাম, আপু কালকে আমি রিয়াকে নিয়ে একটু ঘুরতে যাব, সাথে তুইও যাবি। আপু চমকে আমার দিকে তাকিয়ে বলল, তুই কি এতক্ষণ রিয়ের সাথে ছিলি? তুই বুঝলি কিভাবে? তোরে দেখেই বুঝে গেছি। আর তোর মতে গতি ভালো লাগছে না। তোর না গার্লফ্রেন্ড আছে? আমি মন খারাপ করে আপুর দিকে তাকিয়ে বললাম, সে আমাকে ধোকা দিয়েছে আপু, আমি ছাড়বো না ওকে, আমার এতগুলো টাকা আমি এভাবে জলে যেতে দেবো না। আপু আমার গালে একটা থাপড় দিয়ে বলল, উল্টাপাল্টা কথা বলিস না। আর আমি জানি তানিয়া কতটা ভালো মেয়ে। আমি আর আপুকে এইসব বিষয়ে কিছু বললাম না, জানি বললেও বিশ্বাস করবে না। আচ্ছা আপু কালকে তো যাবে না? আমি কেন যাব? তুই রিয়াকে নিয়ে যা। আমি আপুকে রাগ দিয়ে বললাম, তুই বুঝিস না কেন, ও একটা অন্ধ মেয়ে, আমি ওর হাত ধরতে পারবো বল? আর তাছাড়া আমি বলছি কালকে তুই, রিয়া আর আমি ঘুরতে যাব। আপু এবার সাপের মতো রাগে আমাকে বলল, এই তুই একদিন আমাকে বাইরে ঘুরতে নিয়ে গেছিস তো, আজকে কোন মেয়ে বলছে আর তার জন্য তুই পাগল হয়ে গেলি? তোর কাকে কি বলি, তুই আমার বোন, সবসময় তো আমাকে ভয়ের উপরে রাখিস, তোর জন্য ভালো করে পর্যন্ত তানের সাথেও ঘুরতেও পারি না। আমি তো ঠিকই করি, তুই জানিস না? বিয়ের আগে ঘোরাঘুরি করা একদম ঠিক না। আপুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুই না আমার বড় বোন, প্লিজ। না করিস না। আচ্ছা যা, যাবো। আমি আপুকে জড়িয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ তোকে। তবে কালকে কিন্তু খাওয়াতে হবে তোর, মানে সব খবর তোর। আচ্ছা সে আমার, তোর চিন্তা করতে হবে না। বাবা কি সিদ্ধান্ত নিয়েছে শুনলি? কি হয়েছে? বাবা বলেছে বাবার সাথে নাকি তোকেও এখন অফিসে যেতে হবে। আমি আপুকে বললাম, দেখ বোন, আমি কতটা ছোট, আমাকে দিয়ে সব হবে বল? হবে হবে, ছেলে মানুষ সব কিছুই পারে। আমি রেগে বললাম, আলু পারে, আমি এত চাপ নিতে পারবো না, দরকার হলে বাসা ছেড়ে চলে যাব। আপু আমার কথা হাসতে হাসতে বলল, যা না, একদিন বাসা থেকে বের হয়ে দেখ, কেউ তোরে একবেলা খেতে দেয় নাকি। আমি রেগে বললাম, তুই আমার বড় বোন নাকি আমার শত্রু? যা, এখন থেকে তোর বকবক শোনার মতো সময় নাই আমার। সময় একদিন আমারও আসবে, সেদিন আমার কাছে আসলে দেখিস মজা বুঝিয়ে দেবো। আপু আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই আমার কোনো উপকারে আসবি না, সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, তুই নাকি এখন তানিয়াকে এত সময় দিস না? কে বলেছে তোর এই কথা? আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কে বলবে আবার, তানিয়া আমাকে কল করেছিল আর এসব বলেছে। আমি আর কিছু বললাম না, চুপ করে বসে আছি। আপু আমার হাত ঝাঁকে দিয়ে বলল, কি রে, কথা বলিস না কেন? আমি রেগে বললাম, ওকে যদি আমি কাঁচা চিবে না খাই, আমার নাম লাদেন না, শালার জন্য আমি কি না করছি, আর আমার সাথে ধোকা, ওকে তো আমি ছাড়বো না। কি হয়েছে তাই বল, তুই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না। বিছানা থেকে দাঁড়িয়ে বললাম, তোকে বললাম না, আর কি হবে, তুই তো আমার মনের দুঃখ বুঝলি না। আবুর রুম থেকে বের হয়ে গেলাম। আবু আমাকে পেছন থেকে অনেক ডাকতে লাগলো, কিন্তু আমি আর দাঁড়ালাম না। বুঝি না আমার পরিবার সবাই তানিয়ার মাঝে কি পেয়েছে, সবাই পর্যন্ত ওকে পছন্দ করে, কীভাবে যে কি করি মাথায় আসছে না। যাক, এত কিছু চিন্তা করতে হবে না, নইলে এমনি পাগল হয়ে যাব। সকালে রেডি হয়ে আপুর জন্য অপেক্ষা করছি। আবু একটু পর রুম থেকে বের হলো, তবে ওকে কালো শাড়িতে একেবারে শিয়ে লাগছে, বলতে হবে না খার বোন। আবু আমার সামনে এসে বলল, লাদেন, কেমন লাগছে আমাকে? আমি হতাশ হয়ে বললাম, আজকে বুঝি আমি আমার বোনকে হারাবো। আবু একটু অবাক হয়ে বলল, কি? যে সুন্দর লাগছে না তোকে, যদি কেউ এসে তোরে তুলে নিয়ে যায়, এই জন্যই বললাম। আবু একটা হাসিতে বলল, ধুর, লজ্জা দিস কেন, চল। আমি আপুর গাল টেনে বললাম, আমার লজ্জা হতে আপু। রুম থেকে যখন বের হবো, পেছন থেকে আম্মু বলল, কি ব্যাপার,
আজকে দুই বান্দর একসাথে? কোথায় ঝগড়া করিস না আবার? আমি আম্মুর দিকে তাকে বললাম, আম্মু তুমিও না, কতদিন পর দুই ভাই বোন একটু ঘুরতে যাবো। আম্মু পেছন থেকে বললো, তোর বড় ভাইকেও নিয়ে যেতে পারতিস সাথে করে। আপু পেছনে ফিরে বলল, তোমার ছেলের কি আর সময় আছে নাকি আমাদের সাথে যাবে? ও তো ওর হবু বউকেই নিয়ে সবসময় ব্যস্ত। আগে বিয়ে হোক না, পরে মজা দেখাবো। বাসার বাইরে এসে বললাম, আপু তুই যা, আমার মনে হয় রিয়া রেডি হয়ে আছে। সত্যি তো? নইলে তোর একটাও চুল থাকবে না মাথায়। আমি আপুর দিকে তাকে বললাম, আর জানা আগে গিয়ে দেখ। আপু রিয়াদের বাসে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি আর চিন্তা করছি রিয়া আসবে না কি না। হালকা হালকা করে একটু ভয়ও হতে লাগলো মনের ভিতরে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি আপু একা একা রিয়াদের বাসা থেকে বের হলো। এটা দেখে মনটা খারাপ হয়ে গেল। তার মানে কি রিয়া আমার সাথে যাবে না? কত আশা ছিল রিয়াকে নিয়ে আরও, কিন্তু হঠাৎ করেই